আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিটল বিডি। দর্শক, বাংলাদেশ তাদের টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারার পর নতুন একটা সিরিজ শুরু করে যাচ্ছে জিম্বাবুয়ের সাথে। এই টি-20 সিরিজ নিয়ে বাংলাদেশের দর্শকদের আশা ভরসা একটা, যে এই দুইটা সিরিজের পরে অন্তত টি-20 সিরিজটা তাদের নিজেদের করে বাংলাদেশ তাদের সফলভাবে দেশে ফিরবে। এবং এই সিরিজের প্রাককালে আমরা কথা বলছি, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। দুটা সিরিজ হেরেছি আমরা, এবং জিম্বাবুয়ের সাথে তাও ওয়ানডেতে হেরেছি, টেস্টেও হেরেছি, এবং টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। আজকের টি-20 সিরিজের শুরুর আগে আমি আপনার কাছে জানতে চাই, আপনার মন কি বলছে? টাফ ফাইট হবে। আপনি টেস্টেও বলছেন টাফ ফাইট হবে, ওয়ানডেতেও বললেন টাফ ফাইট হবে, টি-20 তো টাফ ফাইট হচ্ছে। তো তাহলে বাংলাদেশ আসলে তাদের ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? ডেভেলপমেন্টের জায়গা বলতে গেলে দেখেন, টি-20 ক্রিকেটে জিম্বাবুয়ে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো করেছে। অস্ট্রেলিয়া ওইটাই ক্যারি করছে, হ্যাঁ, তাদেরকে ডিফিট করে পরবর্তী রাউন্ড খেলেছে। সো এখানে জিম্বাবুয়েকে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার কোনো অপশন নাই। যেটা আমরা কনভিনসিংলি জিততে পারতাম ওডিআই সিরিজটা, সেটা আসলে আমরা সুযোগ হাতছাড়া করেছি। পার্টিকুলারলি সেকেন্ড ওডিআইটা যেভাবে আমরা হেরেছি, টার্গেটটা চেজ ডাউন করতে পারিনি, ওটার জন্য আমাদেরকে সিরিজটা খোয়াতে হয়েছে। এখন যে সিরিজটা রয়েছে এবং বাংলাদেশের যে স্কোয়াডটা রয়েছে আফটার দ্য ইনজুরি অফ লিটন দাস, আমার মনে হয় বাংলাদেশকে এখানে বেশ বেগ পেতে হবে সিরিজ জয় করতে গেলে। আমরা দেখেছি যে তিনটা ওয়ানডেতেই মেহেদী হাসান মিরাজ বল নিয়েছেন এবং দুইটাতে হেরেছেন, একটাতে জিতেছেন। তো আপনি যে গ্রাউন্ড সেট দেখেছেন, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা হারারি থেকে বুলাওয়েতে এখন টি-20 সিরিজ খেলতে দেখছি। এই বুলাওয়ের পিচ এবং লাস্ট যে রেকর্ড, সেটা নিয়ে আপনি কি চিন্তা করছেন? যে টেস্টে ওয়ানডের মতো কি আসলে ফার্স্টে ব্যাটিং নাকি সেকেন্ডে ব্যাটিং আপনি প্রেফার? ট্রেডিশনালি উইকেটটা একটু স্লো থাকে। আপনি যদি কম্পেয়ার করেন হারারি স্পোর্টস ক্লাবের সাথে, তাহলে উইকেটটা একটু স্লোইশ হবে। বাট যেহেতু অনেক দিন পর খেলা হচ্ছে এবং এটা উইন্টার সিজন জিম্বাবুয়েতে, সো একটা খেলা না দেখলে বোঝা খুব মুশকিল যে উইকেটটা আসলে কিভাবে সার্ভ করবে তিনটা টি-20 এর জন্য। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এটাই সেফ সাইড, যদি আপনি টসে জিতেন বোলিং করবেন, তাহলে আপনার দেখার একটা সুযোগ থাকে উইকেটটা কেমন বিহেভ করছে। সো অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট ম্যাচ আমার মনে হয় বাংলাদেশের যদি সুযোগ আসে ইদার ব্যাটিং বা বোলিং কি করবে এটা ডিসাইড করার, সেক্ষেত্রে তাদের বোলিংটা করা উচিত। 11 নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশের আপনি স্কোয়াড নিয়ে অফ ক্যামেরায় বলছিলেন যে বাংলাদেশের এই স্কোয়াডটা নিয়ে আপনি হ্যাপি না, যে ব্যাটসম্যান কোথায় কিংবা আসলে টিমটা কিভাবে কম্বিনেশনটা হচ্ছে। তো আপনার 11টা যদি আপনার কাছে জানতে চাই, আপনি কেমন 11 আশা করছেন? ওপেনিংটা অ্যাজ ইট ইজ তানজিদ তামিম, সাইফ হাসান। যেহেতু লিটন দাস নেই, আমার মনে হয় নাম্বার 3-তে ইদার তাওহিদ হৃদয় বা ইমন। জি, এটা বেসড অন টিম ম্যানেজমেন্ট, 3-4-এ হৃদয় এবং ইমনই খেলছে, এটা শাফেল করে খেলবে। বাট আমি ব্যক্তিগতভাবে চাইবো যে পারভেজ হোসেন ইমন নাম্বার 4-এ খেলুক, বিকজ রিসেন্টলি স্পিনারদের বিরুদ্ধে মিড ইনিংসে বা মিডল ওভারসে ব্যাট চালিয়ে খেলার দক্ষতাটা কিন্তু পারভেজ হোসেন ইমন আমরা দেখতে পাচ্ছি, সেটা বিপিএল এ হোক, পিএসএল এ হোক, সব জায়গাতেই। সো পারভেজ হোসেন ইমনকে মিডল অর্ডারই দেখতে চাইবো। এর পরবর্তী যে দুটো পজিশন নাম্বার 5 আর নাম্বার 6, এটাই এই টিমের সবচেয়ে বড় উইকনেস যেটা আমার মনে হচ্ছে। এবং এখানে হয়তোবা ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং মোসাদ্দেক হোসেন সৈকত দুইজন অনেক দিন পর আসলে টি-20 সার্কিটে ব্যাক করতে যাচ্ছেন। তাদের দুইজনকে হয়তো টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে, যেহেতু আমরা একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে খেলি, ব্যাটিং লাইন আপ একটু বড় রাখার আমাদের টেন্ডেন্সি সবসময় থাকে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট টি-20তে হয়তো দুজনকেই খেলাবে টিম ম্যানেজমেন্ট। এরপরে নাম্বার 7-এ শেখ মেহেদি, নাম্বার 8-এ আই উড লাভ টু সি নাসুম আহমেদ অ্যাহেড অফ রিশাদ হোসেন, এবং তারপরে 3জন ফাস্ট বোলার, এটা আব্দুল গাফফার সাকলেন, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। আমি তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিনকে ফার্স্ট টি-20তে ড্রপ করতে চাচ্ছি। আমার একটা জিনিস আপনার কাছে জানতে চাওয়া, বিফোর আমি জিম্বাবুয়ের 11টা আমি আপনার কাছে জানতে চাওয়ার আগেই, সেটা হচ্ছে যে আমরা এর আগে সিরিজে দেখেছি যে লিটন দাসের ইনজুরির কারণে সৌম্য সরকারকে ইনস্ট্যান্ট 11-এ নেওয়া হলো টি-20 স্কোয়াডে, এবং উনি ম্যাচও পেয়েছেন। তো তাকে একটা সিরিজ দেখার পরে তাকে ড্রপ করা হলো টি-20 সিরিজ থেকে, এবং এই সিরিজে আমরা যেটা দেখেছি মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী রাব্বিকে ইনক্লুশন করতে। সৌম্য পারফর্ম করেনি, বাদ দিলেন, এটা অবভিয়াসলি এটা বলতেই পারেন। কিন্তু ইয়াসির আলী রাব্বি কোন সেন্সে কিংবা তার কোন পারফরমেন্সে উনি 11-এ মানে স্কোয়াডে এসেছেন? ফার্স্ট কল, সেকেন্ড নাম্বার, আমরা এর আগেও কিন্তু এই সেম ভুলটা করেছি। সাইফ হাসানকে আমরা দেখেছি টেস্টে ভালো করতে কিংবা স্ট্রাগল করছিলেন, উনি স্কোয়াড থেকে বাদ গেলেন। উনি জিএসএল ভালো খেললেন, ঘরোয়া টুকটাক লিগ ভালো খেলে উনি টি-20তে কামব্যাক করলেন। ওনাকে নিয়ে আপনি ওয়ানডেতে খেলালেন, ওয়ানডেতে পারফরমেন্স খারাপ করলো, টি-20তেও খারাপ করতে থাকলেন। এরপরে এখন তখন চিন্তা করছেন যে ওনাকে হয়তো 2টা ফরম্যাট থেকেই বাদ দিবেন, এরকম একটা আলোচনা চলছে। তাহলে একটা ব্যাটসম্যান যখন ওয়ানডেতে ভালো খেলছেন, ওনাকে কেন আপনি টি-20তে ডিরেক্টলি ইন্টারন্যাশনালি দিচ্ছেন? আপনি অন্য ঘরোয়া লিগে তো ওনাকে ট্রাই করে তারপর আনতে পারতেন।
এবং আমি জানতে চাই ইয়াসির আলী রাব্বি কোন সেন্সে, কোন পারফরমেন্সের ভিত্তিতে উনি স্কোয়াডে এসেছেন। ইয়াসির আলী রাব্বির বিষয়টা বলা খুব মুশকিল আসলে আমার জন্য। আমি সিলেকশন প্যানেলে থাকলে কখনোই কলটা নিতাম না। এখন যদি মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলি, ওই যে পুরনো যেই ধ্যান ধারণা, এবং আমার কেন জানি মনে হয় যে পাবলিক অপিনিয়নের উপর সিলেকশন কমিটি অনেকটা ডিপেন্ড করে। আপনি কিন্তু দেখবেন যে যখন মোসাদ্দেক হোসেন সৈকত ওডিআইতে ভালো খেললেন তখন কিন্তু অনেক কানাখোসা কথা চলছিল যে তাকে টি-20 নেওয়া হোক, যেহেতু অফলেট আমরা টি-20টা খুব ভালো খেলিনি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্লিন সুইপ ছিল, তো মানুষের মন যা চায় তাই বলে, যে দলের বাইরে থাকে সেই ভালো প্লেয়ার হয়ে যায়। এখন তো দলে ঢুকলো, দেখবো আমরা কত ভালো প্লেয়ার তারা দুইজন। বাট দুটো কলের কোনোটাই আমার পছন্দ না, এবং সেজন্য কিন্তু আমি বলছি যে টিমের সবচেয়ে দুর্বলতার জায়গা এই দুটো জায়গায়। সো লেটস সি কি হয়। এবং আসলে আমরা যদি এই সিরিজটাও হারি, এটা খুবই লজ্জার একটা ব্যাপার হবে যে জিম্বাবুয়েতে ট্যুর করতে গিয়ে 3টা ফরম্যাটে সিরিজ হেরে আসা। আই হোপ এটা না হোক। আপনি নাসুমকে রেখেছেন আপনার 11-এ, রিশাদকে আপনি 11-এ রাখেননি, কিন্তু টি-20তে কিন্তু আমরা সবসময় দেখছি যে রিশাদকে প্রেফার করা হয়েছে এবং উনি কিন্তু টি-20তে ভালো বলও করছেন। তো রিশাদের জায়গায় নাসুমকে কেন? দেখেন, জিম্বাবুয়ের যদি আপনি ব্যাটিং লাইনআপটা দেখেন, এখানে আপনি সিকান্দার রাজার কথা বলতে পারেন, ব্রায়ান বেনেটের কথা বলতে পারেন, ক্লাইভ মাদানদের কথা বলতে পারেন, ডিওন মায়ার্সের কথা বলতে পারেন, 4 কোয়ালিটি রাইট হ্যান্ডেড ব্যাটার্স। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে নাসুম আহমেদ ইজ এ বেটার অপশন আর বেটার ম্যাচ আপ। এবং আপনি যদি লেফট হ্যান্ডেড ব্যাটারদের কথা বলেন, রায়ান বাল বা মারুমানি, সেক্ষেত্রে শেখ মেহেদী ভালো সার্ভ করতে পারবেন। এবং রিশাদ হোসেন অনেকদিন ধরে ছন্দে নেই, এটা তো আসলে বাদ দেওয়া না। আমার মনে হয় একটা দুটো ম্যাচ একটু অফ থাকুক, উনি ওনার যেই ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কাজ করুক নীরবে নিভৃতে, তারপরে ভালোভাবে ফেরত আসুক, এটাই চাওয়া। আমাদেরও সেটাই চাওয়া। আপনি জিম্বাবুয়ে 11 কেমন আশা করছেন? জিম্বাবুয়ে 11টা কিন্তু বেশ ফর্মিডেবল। আপনি যদি তাদের ব্যাটিং লাইনআপটা দেখেন, ওপেনিং এ রয়েছেন ব্রায়ান বেনেট এবং ইদার বেন কারান বা মারুমানি, দুজনের যে কোনো একজন খেলবেন। যদি মারুমানি খেলেন, উইকেট কিপিং এর দায়িত্ব হয়তো মারুমানি নিবে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়তো পারভেজ হোসেন ইমনকে নিতে হতে পারে। তো মারুমানি, ব্রায়ান বেনেট, নাম্বার 3-তে ডিওন মায়ার্স, নাম্বার 4-এ রায়ান বাল। রিসেন্ট টাইম আমরা ব্রায়ান বালকে নাম্বার 4-এ ব্যাট করতে দেখেছি। নাম্বার 5-এ সিকান্দার রাজা, নাম্বার 6-এ মিল্টন শুম্বা, লেফট হ্যান্ডেড ব্যাটার, বেশ অ্যাটাকিং ব্যাট করে থাকেন। নাম্বার 7-এ ক্লাইভ মাদান দে, তারপরে ভর্তিতে রয়েছেন ব্র্যাড ইভান্স এবং 3জন বোলার, ওয়েলিংটন মাসাকাজ্জা, ব্লেজিং মুজারাবানি এন্ড রিচার্ড এনগারাফা। আমার কাছে তো বেশ কম্পিটিটিভ মনে হচ্ছে এটা 11টা। হ্যাঁ, স্কোয়াডটা বেশ ফর্মিডেবল। এই স্কোয়াডটাই কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপটা বেশ ভালো করেছে। ব্রায়ান বেনেট কিন্তু টুর্নামেন্টের একটা ফেজ পর্যন্ত হাইয়েস্ট স্কোরার ছিলেন। সিকান্দার রাজা টুকটাক ক্যামিও খেলেছেন, এবং যেহেতু শ্রীলঙ্কাতে উইকেটটি স্পিন কন্ডিউসিভ ছিল, সেখানে রায়ান বাল, সিকান্দার রাজা এন্ড ওয়েলিংটন মাসাকাজ্জা ট্রায়োটা খুব ভালো কাজ করেছে। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে বুলাওয়েতে উইকেটটা কিছুটা স্লোইশ হতে পারে, যে জন্য মুজারাবানি এবং এনগারাভা লেন্থটা যেহেতু তারা খুব ভালো ইউজ করতে পারেন, তারা দুজনে খুব ইফেক্টিভ হতে পারেন। আপনি দেখবেন জিম্বাবুয়ে যখন ইন্ডিয়াতে খেলতে আসলো পরের রাউন্ডগুলো ওয়ার্ল্ড কাপে, এই বোলাররা কিন্তু অনেক তাদের ডেলিভারিগুলো অনেক ট্রাভেল করেছে, অনেক মার খেয়েছেন তারা, কজ ফ্ল্যাট উইকেটে তাদের খেলতে হয়েছে। সো আমার মনে হয় জিম্বাবুয়ে খুব ট্যাকটিক্যাল আসলে এই যে ভেন্যু সিলেকশনের ক্ষেত্রে টি-20 খেলাটা তারা বুলাওয়েতে নিচ্ছে বোলারদের স্ট্রেংথের কথা চিন্তা করে। এই জন্যই আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য সিরিজটা খুব কঠিন হতে যাচ্ছে, পার্টিকুলারলি মিড ওভার্সে যখন স্পিনাররা বল করবেন, বলটা পুরনো হবেন। মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী রাব্বির বাউন্ডারি ক্লিয়ার করার যেই মানে চ্যালেঞ্জটা থাকবে, এটাই বাংলাদেশকে হয়তো ভোগাতে পারে সিরিজ শেষে। আমরা দেখি কি হতে যাচ্ছে, বাট আপনার কাছে জানতে চাই আপনার প্রেডিকশন কি বলছে? জিম্বাবুয়ে লিড নিতে যাচ্ছে ফার্স্ট টি-20তে। কত রান হতে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি? অ্যারাউন্ড 160 অর 150 টু 160 এরকম রানের খেলা হবে আমার যেটা মনে হচ্ছে। আপনি বলছিলেন যে কি প্লেয়ার কারা হতে যাচ্ছে, বাট আপনি যদি সংক্ষেপে দুই দলের কি প্লেয়ারদেরকে কথা বলেন। দেখেন, বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায়, এটার খুব ইজি মানে দুটো স্টেপ আমি বলবো। আগে বল করো, জিম্বাবুয়েকে কম রানে আটকাও, এবং টপ অফ দ্য অর্ডার সাইফ হাসান, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন মিডল ওভারে তারা আসলে দ্রুত একটা স্টার্ট দিয়ে দিলে আমরা ম্যাচটা খুব সহজে বের করে নিতে পারবো। কিন্তু জিম্বাবুয়ে যদি বড় একটা টোটাল পোস্ট করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের মিডল অর্ডারের যে অবস্থা, চেস ডাউন করাটা খুব মুশকিল হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি বোলিং এর অবস্থাটা দেখেন, সাকলেন খুব বেশি ভালো করেননি, সো উনি কিছুটা লো অন কনফিডেন্স থাকবে। জানি না নাহিদ রানা কয়টা ম্যাচ খেলবে, কজ ওয়ার্কলোডের ইস্যু রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের বোলারদের কিন্তু টার্গেট রেস্ট্রিক্ট করারও ইস্যু আমি দেখতে পাচ্ছি এখানে, যেহেতু মোস্তাফিজও নেই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ পরে বোলিং করলে জিম্বাবুয়ের যে ব্যাটিং লাইন আপ, এখানে কিন্তু আমাদের ম্যাচ হারার সমূহ সম্ভাবনা রয়েছে।
আমরা আশা করি আপনার এই প্রেডিকশনটা ভুল হোক I এবং hope so. আমিও আমিও চাই আমরা দিন শেষে যখন বাংলাদেশের এই পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো তখন বাংলাদেশের জয় নিয়ে কথা বলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা বাংলাদেশের খেলা নিয়ে কি চিন্তা করছেন, বাংলাদেশের কোন কোন জায়গায় ডেভেলপ করা উচিত কিংবা কোথায় আপনাদের পরামর্শ আছে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশে ক্রিকেট দেখুন, ক্রিকেটের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।